it is given in the rate equation as second order. It is given in the rate equation as second order. So the rate equation. So N2O2 is the intermediate which is equivalent to 2NO. N2O2 is the intermediate which is equivalent to 2NO. Achha. Full stop দিয়ে এভাবেও লিখতে পারতা, full stop দিয়ে এরপর লিখতে পারতা যে since the number of mole since it has 2 mole of nitrogen monoxide, so it will be second order. Its partial order will be second order. So the rate equation is fully consistent with the proposed mechanism. Clear? Yes, sir. Ji, sir. আচ্ছা এরপর নাম্বার 3 দেখো, assume the following proposed reaction mechanism is correct. Assume the following proposed reaction mechanism is correct. এটা হচ্ছে slow step. Rate determining. Write the overall equation for the reaction. তাহলে overall equation লিখবা, পারছো এটা? Hydrogen radical, H2Cl2 আর 2Cl হবে না, দুইটা ক্লোরিন কাটা 2Cl কাটা, এই তো হইছে Cl2 plus H2 is equal to 2HCl. Write a rate equation for the reaction that is consistent with the mechanism. তাহলে লিখবা R is equal to rate is equal to K Cl2 bracket. That's it. After slow step, nothing will be considered. স্যার আপনি বুঝলেন কিভাবে যে ফার্স্ট অর্ডারে? এটা স্টয়কিওমেট্রিক ব্যালেন্সড ইকুয়েশনে তো 1 আছে। স্লো স্টেপে এটা তো স্যার একটু আবার বলবেন নাম্বার বিটা। ফার্স্টে আগে বলো স্লো স্টেপ ইজ রেট ডিটারমাইনিং, রাইট অর রং? জি আমি কি বলছি, আফটার স্লো স্টেপ হোয়াটএভার স্টেপ কামস ইট উইল নট বি কনসিডার্ড ইন দ্য রেট ইকুয়েশন, এটা বলছি। তাহলে এই দুইটা ফার্স্ট স্টেপ থাকা আর না থাকা একই কথা না আমার জন্য? আমি রুলস যেটা বলতেছি এটা খেয়াল করো। রেট ইজ ইকুয়াল টু কে টাইমস Cl2 bracket n. That's it. This is the slowest step and only one reactant present in the rate determining step. And after the rate determining step, you have another reactant which will not be considered. And in the rate equation, in the slowest step, you have only 1 mole of Cl2. So K is rate is equal to K into Cl2 to the power 1, AJ1. That's it. Sir, it's a first order because একটা reactant molecule. Only one reactant, মানে 1 mole of Cl2. And hydrogen তো আসছে হচ্ছে ফার্স্ট স্টেপে, স্লো স্টেপের পরের স্টেপে, এটা তো আমি কনসিডারই করব না। স্যার স্লো স্টেপের আগে যদি স্টেপ থাকে তাহলে that will be included in the rate equation. এই যে ইনক্লুড হইছে তো এর আগেরটাতে, নাম্বার 2 তে দেখো এটা স্লো স্টেপ, কিন্তু আমি ফার্স্ট স্টেপকে কনসিডার করছি। এই যে N2O2 যেটা, এইটা মানে স্লো স্টেপের আগে ফার্স্ট স্টেপ থাকলে ওইখানে দেখবা ইন্টারমিডিয়েট ফর্ম হইছে সব সময়। ওই ইন্টারমিডিয়েটকে তুমি তোমার রিঅ্যাকট্যান্টে কনভার্ট করে নিবা, ম্যাথসে যেভাবে কনভার্ট করো। x is equal to y, তাহলে ধরো y is equal to 2x, তাহলে 2x টা তোমার ইকুয়েশনে নিয়ে আসতো এখানে, 2x plus hydrogen is equal to this। বুঝা যায়? জি স্যার। তো এইভাবে করা লাগবে। স্যার যদি 2Cl2 থাকতো তাহলে অর্ডার সেকেন্ড হতো, Cl2 স্কয়ার্ড হতো, অবশ্যই সেকেন্ড অর্ডার হতো। কিন্তু তোমার যে ওভারঅল ইকুয়েশনের সাথে তোমার রেট ইকুয়েশনের কি রেট ইকুয়েশন কি ওভারঅল ইকুয়েশনের সাথে এগ্রি করতেছে লাবিবা? আমরা যে রেট ইকুয়েশনটা লিখলাম এটা কি ওভারঅল ইকুয়েশন কি এগ্রি করছে?
লাবিবা কথা বুঝছো আমার? করছে মনে হয়। H2 এই এটা কি বলে H2 plus Cl2 No, sir. 2HCl এখানে হাইড্রোজেন আছে আমার রেট ইকুয়েশনে? না। No. তাহলে আমি রেট ইকুয়েশন দেখেই বুঝতে পারতেছি যে আমার এটা একটা মাল্টি স্টেপ রিঅ্যাকশন, কারণ হাইড্রোজেন নাই তো এখানে। ও আচ্ছা। It is not agreeing with my stoichiometric balanced equation, so thereby it is agreeing with the এই যে মাল্টি স্টেপ প্রসেস। বুঝছো? Yes, sir. কেউ না বুঝলে আবার বলবো, তাসরুবা। এন্ড ওই যে ইয়াটা, ওই যে দুষ্ট ফারিয়া কই? ইয়া মাউথপিস অফ করে বসে থাকে, কথা বলে না। স্যার বুঝেছি। আচ্ছা, ভেরি গুড। ফারিয়া? জি স্যার এগুলো বুঝেছি। অনেক complicated। এই তুমি মাউথপিস অন করে কথা বলবা, ওকে স্যার। চুপ করে থাকবা না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ লাবিবা বলো। মানে এগুলো অনেক কনফিউজিং। কোনটা অনেক কনফিউজিং? হ্যাঁ, লাইফ মানে যত আগে, শোনো 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 আমাকে বলতে দাও। লাইফ যত সামনের দিকে যাবে এটা অত কনফিউজিং হবে। ক্লাস 1 এ এবিসিডি শিখছো, ওইটা তখন মনে হয়েছে ওইটাই সবচেয়ে কনফিউজিং, বাট যত আগাইছো তত কমপ্লিকেশন বাড়ছে বাড়ছে বাড়ছে। এখন তো A2 এ লেভেল শেষ হবে। দেখো এই কেমিস্ট্রি তুমি একটা ইউনিভার্সিটিতে পড়তে যাবা, গিয়ে দেখবা সবকিছু এই ফিজিক্স কেমিস্ট্রি বায়ো তুমি এ লেভেলসে যা পড়ছো ওগুলো সব দিয়ে রাখছে। থার্ড ইয়ারে গিয়ে দেখবা কিছু আপডেট করতেছে। যখন তুমি একটা মানে কোন একটা সাবজেক্টকে ফোকাস করে যখন পড়বা, মেজর নেয়, যে ওই যে ইয়েগুলাতে মেজর নেয়, বিভিন্ন সাবজেক্টে মেজর করে পড়ে বা একটা সাবজেক্টের উপর রিসার্চ করে, তখন দেখবা এ লেভেলসের সিলেবাসের বাইরে কিছু জিনিস পড়াইতেছে। এছাড়া বিশ্বাস করো এই সব এইগুলাই এ লেভেলস ইজ ইউনিভার্সিটি। এটা তোমার কাছে কনফিউজিং মনে হইতেছে লাবিবা, কিন্তু এই যে আমরা এখন প্র্যাকটিস করতেছি তো তোমার কনফিউশনকে সলভ করার জন্য। তুমি এটা প্র্যাকটিস করতে থাকো, পাস্ট কোয়েশ্চেন পেপার, এরপর আমরা সলভ করব, দেখবে এগুলো তোমার কাছে অনেক ইজি লাগবে। কেন এই তিনটা কি তোমাদের কাছে এখন ডিফিকাল্ট মনে হয়? এগুলা একটু আরেকবার আমি আজকে সলভ করে দিতেছি, তুমি বাসায় গিয়ে আরেকবার দেখো, নিজে করো, আমি যেভাবে বলে দিছি এভাবে করো, এরপর তুমি দেখো কি হয়। আচ্ছা এটা কি বুঝছো? নাম্বার বি, 3B? Yes, sir. জি স্যার। এরপর যাই, দেখো what would be the effect on the rate of reaction of doubling the concentration of Cl2? কি হবে? Cl2 ডাবল করছো, ডাবল হবে। Rate Rate will be double double. হবে। ডাবল will be double, তাই না? প্রপোর্শনালি বাড়বে তোমার it is a first order with respect to Cl2। এই যে পারতেছো তো। Number D, what would be the effect on the rate of reaction of doubling the concentration of hydrogen gas? What will happen? নো এফেক্ট। No effect. No effect. No effect, or rate will be as it was before. আচ্ছা হাইড্রোজেনের ইয়ে কি বলতে পারবা? পার্শিয়াল অর্ডার। আমরা কিন্তু রেট ইকুয়েশনটা লিখি নাই, তার মানে কি এটার কোনো পার্শিয়াল অর্ডার নাই? হ্যাঁ, জিরো অর্ডার। ভেরি গুড, ইট ইজ জিরো অর্ডার। ইট ইজ জিরো অর্ডার। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ স্যার ওইটাই বলতাম যে মাত্রই তো বললাম এফেক্ট নাই, তার মানে ও জিরো অর্ডার। জিরো অর্ডার, ভেরি গুড। নাম্বার 4, the nucleophilic substitution reaction between equimolar quantities of CH3Cl and OH minus is second order overall. However, if the reaction is carried out using a large excess of hydroxide, the reaction becomes first order overall. Suggest an explanation for these observations. হাইড্রোক্সাইড আয়ন যদি লার্জ এক্সেস দেই তাহলে কেন এটা the reaction becomes first order? কেন? লার্জ এক্সেস দিলে কেন এটা এরকম হয়ে যায়? বলতে পারবা কেউ? Yes, sir. If it's an excess, the concentration will be too great. So the raising it more wouldn't matter.
ওকে, সো এটাই ইস্যুটা আর কি। মানে তোমার if you use large excess of hydroxide ion, then তোমার ইয়েটা তোমার the concentration of hydroxide ion will remain effectively constant throughout the reaction process, right? So এটা হাইড্রোক্সাইড আয়নের কনসেন্ট্রেশন কে কমাইলে বাড়াইলে, মানে তুমি চিন্তা করো, আমরা যদি কলিশন থিওরির অ্যাসপেক্ট থেকে দেখি, তোমার যদি অনেক হাইড্রোক্সাইড আয়ন থাকে, এখন তুমি এমনিই তোমার লার্জ এক্সেস আছে, তুমি আরো এক বালতি হাইড্রোক্সাইড আয়ন এনে ঢেলে দিলা, কি লাভ হবে? কারণ তোমার CH3Cl কে তো তুমি বাড়াও নাই, সেক্ষেত্রে তোমার হাইড্রোক্সাইড আয়ন আরো এক বালতি এক্সট্রা দিলে কি হবে? কলিশন রেট তো আগে যা ছিল তাই আছে, কারণ যেই এক বালতি এক্সট্রা দিছো ওই হাইড্রোক্সাইড আয়ন গুলা তো CH3Cl এর সাথে এক্সট্রা অ্যামাউন্ট অফ কোনো কলিশন ক্রিয়েট করতে পারতেছে না, ওরা অনেক দূরে বসে আছে। আমি কি বুঝাইতে পারছি? সো ডাবলিং দ্য কনসেন্ট্রেশন of hydroxide ion will not double the rate of reaction. That's why it is first order overall. বুঝা যায়? তখন এই হাইড্রোক্সাইডটা জিরো অর্ডার হয়ে যাবে। হাইড্রোক্সাইড আয়ন এর কনসেন্ট্রেশন তুমি ডাবল করলা, তুমি ফার্স্টে লার্জ এক্সেস দিছিলা হচ্ছে 1 বাকেট, এরপর আরো 1 বাকেট দিছো, ওই যে 1 বাকেট এক্সট্রা অ্যাড করছো, তুমি দেখছো রেট আগের মতোই রয়ে গেছে, তাহলে ফার্স্ট অর্ডার না? শুধু CH3Cl হচ্ছে রিঅ্যাকশনের রেটকে কন্ট্রোল করতেছে। বোঝা যায়? এটা জাস্ট তোমার একটা কমন সেন্স থেকে একটা কোয়েশ্চেন, যে আমরা যদি একটা কোনো কিছু যদি ওয়ান অফ দ্য রিঅ্যাকশন থাকে, সেকেন্ড অর্ডার ওভারঅল কোনো রিঅ্যাকশনে যদি একটা কিছু লার্জ এক্সেসে থাকে, তাহলে তো ওইটাতে তুমি আরো যদি কনসেন্ট্রেশন অ্যাড করো, তাহলে ইট উইল নট ক্রিয়েট এনি ইফেক্ট ইন দ্য রিঅ্যাকশন বিকজ ইট ইজ অলরেডি ইন দ্য লার্জ এক্সেস। ঠিক আছে? হ্যালো স্যার, ওভারঅল ফার্স্ট কেমন করে হবে এটা বুঝলাম না। হাইড্রোক্সাইডটা জিরো অর্ডার হয়ে যাবে। আমি তো এক্সাম্পল দিয়ে বুঝাইলাম রে বাবা, তুমি কলিশন থিওরির অ্যাসপেক্টটা বুঝছো আমি যেটা বলছি? তুমি তোমার 5টা CH3Cl আছে, তুমি অলরেডি 1000টা হাইড্রোক্সাইড আয়ন এটার চারদিকে দিয়ে রাখছো, অলরেডি আছে, এখন তুমি আরো 1000টা দিলা, ওই 1000টা কি ওই 5টা CH3Cl এর সাথে কলিশন করতে পারবে? এক্সট্রা কোনো কলিশন আনবে ওইটাতে? তাহলে তোমার রেট কি চেঞ্জ হবে? তুমি যে ওই যে তুমি ডাবল করলা ইয়েটাকে, কি বলে, কনসেন্ট্রেশনটাকে হাইড্রোক্সাইডের 1000টাকে 2000 বানাইলা, তোমার রেট তো কিছুই চেঞ্জ হলো না রে বাবা। তাহলে তোমার রেটকে যদি ডাবল করতে না পারে, ডাবলিং দ্য কনসেন্ট্রেশন অফ হাইড্রোক্সাইড আয়ন, হাউ কাম ইউ উইল টেল যে এই হাইড্রোক্সাইড আয়নের পার্শিয়াল অর্ডারটা ফার্স্ট অর্ডার? এই কনসেন্ট্রেশনে লার্জ এক্সেস, এই কন্ডিশনে হাইড্রোক্সাইড আয়ন উইল বি জিরো অর্ডার। কথাটা কি বোঝা যায়? ইয়েস স্যার। এটা জাস্ট একটা ইনফরমেশন হিসেবে তুমি মাথায় রাখো যে কোনো একটা রিঅ্যাকট্যান্ট, এইটা নরমালি ফার্স্ট অর্ডারই, ওইটার পার্শিয়াল অর্ডারটা ফার্স্ট অর্ডার, বাট এইটা এত লার্জ এক্সেসে দেয়া আছে যে চেঞ্জিং ইটস কনসেন্ট্রেশন উইল নট ক্রিয়েট এনি ইফেক্ট ইন দ্য ওভারঅল রেট অফ দ্য রিঅ্যাকশন, দেয়ারবাই যেটা অল্প পরিমাণ ইউজ করলে ফার্স্ট অর্ডার ছিল, লার্জ এক্সেসে ইউজ করার কারণে ওইটা জিরো অর্ডার হয়ে গেছে, কারণ এটা তো এক্সপেরিমেন্টালি তোমার রেটকে ডাবল করতে পারতেছে না। ফারিয়া সাবরিন, ইয়েস স্যার, বুঝছি। ঠিক আছে? এগুলা জাস্ট আমি এগুলা ধরো তোমাকে একটা, এই কোয়েশ্চেনটা ধরো নাম্বার 4, এই কোয়েশ্চেনটা তোমাকে করছে হচ্ছে প্র্যাকটিক্যালি কোনো একটা কিছু যদি তোমার এই যে জাস্ট এই টার্মটাকে বোঝানোর জন্য তোমাকে, যে কোনো একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকট্যান্টকেও যদি তুমি লার্জ এক্সেসে দাও, তাহলে এইটার এই রিঅ্যাকশনকে কন্ট্রোল করার যে ইয়ে তোমার ওর যে কমান্ড, এটা কমে যায়। কিভাবে কমে যায়? কারণ ও অলরেডি লার্জ এক্সেসে আছে, ওর যে ইউটিলিটি তুমি এটাকে ম্যাক্সিমাম ইউজ করে ফেলাইছো, এখন তুমি ওর কনসেন্ট্রেশন যতই বাড়াও লাভ নাই। ক্লিয়ার? তো এই অ্যাসপেক্টটাকে বোঝানোর জন্য এই কোয়েশ্চেন নাম্বার 4টাকে নিয়ে আসছে। এরপর যাবো নাম্বার 5। Bromine can be formed by the oxidation of hydrogen bromide with oxygen. A proposed mechanism for this reaction is this. Step 1, step 2, step 3, step 4. A repeat of step 3. Step 3 and step 4 basically একটাই step. It's a repeat of step 3 again. The rate equation for this reaction is this. HBr আছে আর O2 আছে. Explain which of the above 4 steps is the rate determining step for this reaction? SARS. Step 1. Step 1.
স্টেপ 1 আর কোনো আলোচনা আছে এখানে স্টেপ 1 is rate determining why because if it is the slowest step nothing after step 1 will be included in the rate determining step right that should be your correct answer very good Okay. write the overall equation for this reaction HBRO Or HBRO to HBRO done HBRO to HBRO2 these are all intermediate 4HBr plus O2 will form 2Br2 plus H2O 2H2O right very simple easy Yes, sir. very easy তাহলে আচ্ছা এটা অ্যাক্টিভেশন এনার্জি এন্ড ক্যাটালাইসিস এটা স্টার্ট করার আগে আর কোন কোশ্চেন আছে কারো পড়ছিলা এই ভিতরে এগুলো পড়ছিলা Yes, sir. পড়ছি। প্র্যাকটিক্যালটা পড়ি নাই। প্র্যাকটিক্যালটা পরে আমরা বলছি প্র্যাকটিক্যাল বই থেকে করাবো তোমাদের একটা প্র্যাকটিক্যাল বই আছে পিচ্ছি ওইটা তো জানোই তোমরা ওইটার মধ্যে আছে ওই প্র্যাকটিক্যালটা ওটা তখন ওইখান থেকে করাবো ইনশাআল্লাহ এই যে দেখো যদি প্র্যাকটিক্যাল কোনটা এটা না অ্যানালাইসিস অফ রেজাল্ট টেস্টিং দ্য মেকানিজম এটা কি প্র্যাকটিক্যালের অংশ নাকি এই পেজটা টেস্টিং দ্য মেকানিজম হ্যাঁ, স্যার। Yes, sir. হ্যাঁ এই যে আমি এই যে এখানে যেটা ফারিয়া সাবরিন যেটা জিজ্ঞেস করতেছিল নাম্বার 4 এ এটা এখানে লেখা আছে এই যে ইউজ আ ওয়াইড রেঞ্জ অফ কনসেন্ট্রেশনস রাইট এখানে বলা আছে যে আমি যদি কনসেন্ট্রেশনকে চেঞ্জ করি তখন একটা রিঅ্যাকশন জিরো অর্ডার থেকে ফার্স্ট অর্ডার থেকে জিরো অর্ডার হয়ে যেতে পারে মানে ওর অর্ডার চেঞ্জ হতে পারে এই যে দেখো at a very low concentrations of iodine the order of reaction with respect to iodine will change from 0 to first এই যে আয়োডিনের কনসেন্ট্রেশন যদি তুমি খুব লো করে দাও তাহলে এটা ফার্স্ট অর্ডারে কনভার্ট হয়ে যাবে জিরো অর্ডার থেকে এটা জাস্ট এক্সপেরিমেন্টালি আমাদের খেয়াল রাখা লাগবে কারণ তুমি যদি খুব আয়োডিনের কনসেন্ট্রেশন খুব লো করো তাহলে যেটা হইতেছে এটা হচ্ছে ওই ডাবলিং দ্য কনসেন্ট্রেশন দেখবা রেটকে ডাবল করে দিচ্ছে ওভারঅল রেটকে সো ঠিক আছে আমাদের সো ফার হোয়াট উই হ্যাভ আন্ডারস্টুড ইজ নট ব্যাড ভালোই আমরা বুঝতে পারছি যদি 70-80% আন্ডারস্ট্যান্ডিং থাকে রেস্ট উইল বি ইনশাআল্লাহ ক্লিয়ারড after you solve the question paper understand the terms activation energy heterogeneous and homogeneous catalyst autocatalysis understand the use of solid catalyst for industrial reactions in the gas phase in terms of providing a surface for the reaction the activation energy and catalysis এটা 11.1 11.1 11.11 এগুলো আছে activation energy তো আমরা চিনি reactant product reactant level থেকে তোমার zenith of your mountain যেটা hill activation energy hill এই পুরো জায়গাটা হচ্ছে EA O levels catalyst এই নাম দুইটা কি কখনো পাইছো homogeneous and heterogeneous catalyst একটু ছিল ফেসবুকে কি ছিল homogeneous catalyst কি জিনিস পারবা কেউ বলতে homogeneous catalyst কি জিনিস দেখো homogeneous catalyst এই যে টার্ম ইজ সেলফ এক্সপ্লেনেটরি homogeneous and heterogeneous homogeneous মানে হচ্ছে ধরো ক্যাটালিস্ট গুলা সব তোমার রিঅ্যাকট্যান্ট এন্ড প্রোডাক্ট সবগুলা আছে হচ্ছে অ্যাকুয়াস ফেজে ক্যাটালিস্টও অ্যাকুয়াস ফেজে তাহলে এটা হোমোজেনাস ক্যাটালিস্ট আর ধরো হেভার প্রসেস পড়ছিলাম আমরা যে নাইট্রোজেন এন্ড হাইড্রোজেন রিঅ্যাক্ট টুগেদার টু ফর্ম অ্যামোনিয়া এখানে আয়রন মেটাল ইউজ হয় অ্যাজ ক্যাটালিস্ট দেখো নাইট্রোজেনটা গ্যাস হাইড্রোজেনটা গ্যাস প্রোডাক্ট যে অ্যামোনিয়া ওইটাও গ্যাস কিন্তু মেটাল আয়রনটা সলিড তাহলে এটা একটা হেটারোজেনাস ক্যাটালিস্ট
কথাটা কি বোঝা যায়? Yes, sir. Yes, sir. If your catalyst is in the same phase as your reactants and products, then it is a homogeneous catalyst. If your catalyst is in a different phase than your reactants and products, then it is heterogeneous catalyst. Now, homogeneous catalyst is in the same phase as the reactants. দেখো এই যে প্রোপানন, আয়োডিন আর হাইড্রোজেন আয়ন হচ্ছে এখানে ক্যাটালিস্ট, সালফিউরিক অ্যাসিড সবগুলো অ্যাকোয়াস স্টেটে আছে। সো এটা হচ্ছে একটা হোমোজেনাস ক্যাটালিস্টের রিঅ্যাকশন। এরপর ধরো আল্ট্রাভায়োলেট রেডিয়েশন is responsible for the destruction of ozone in upper atmosphere. Ultraviolet radiation from sun produces chlorine radicals. To this, the chlorine radicals then take part in the chain of reaction with ozone. The chlorine radical is generated. So দেখো এই যে ক্লোরাইন র্যাডিক্যালকে তুমি ইউজ করছো, এটা আবার রিজেনারেট হয়েছে। তাহলে এইটাকে আমরা বলতে পারি সিন্স ক্যাটালিস্ট was not used up in the reaction, তাহলে এটাকে আমরা বলতে পারি if this radical is a catalyst for this reaction and it is in the same phase like your reactant and product. So the chlorine radical is generated and so is acting as a catalyst. Since the catalyst is in the same phase, the gas phase, as the reacting species, basically product কে আমরা ওইভাবে কনসিডার করি না, রিঅ্যাক্টিং স্পিসিসের সাথে যদি ক্যাটালিস্ট এগ্রি করে তাইলেই ওটাকে আমরা হোমোজেনাস ক্যাটালিস্ট বলি। reacting species কে এগ্রি করলেই হবে। So it is a homogeneous catalyst. The overall reaction is ClO(ClO9). So 2O3 is forming 3O2 is the overall reaction, and chlorine free radical is the catalyst here, and it is a homogeneous catalyst. Do you understand? Yes, sir. এরপর দেখো এটা একটা রিঅ্যাকশন H2O82- এটা হচ্ছে পারক্সো ডাইসালফেট আয়ন is reacting with iodide ion to form sulfate and iodine. ঠিক আছে, দেখো তোমাদের এইখানে একটা অ্যাডভান্টেজ আছে, আমি একটু দেখাই তোমাদেরকে। ও আচ্ছা না এটা না, এটা আছে, আচ্ছা ঠিক আছে, এটা মনে হয় নাই। S4O6 মানে ফর মেনি কমপ্লিকেটেড রিঅ্যাকশন, তোমাদের যে ডাটা বুকলেট আমি যেটা বলতে চাইতেছি, ফর মেনি কমপ্লিকেটেড রিঅ্যাকশন সামটাইমস যদি দেখো যে এক্সামে অনেক কমপ্লিকেটেড কোনো রিঅ্যাকশন দিছে, এটা একটু ডাটা বুকলেটের এই লাস্ট পেজটাতে দেখবা এটা এই রিঅ্যাকশনটা তুমি পাওয়া যাবে। এটা হয়তো নাই, এটা না থাকলে এটা দিবে না। So it's a peroxo disulfate ion S2H2- iodide ion এর সাথে রিঅ্যাক্ট করে সালফেট and iron form হয়েছে। This reaction is catalyzed by either iron 2+ and iron 3+। দেখো দুইটাই অ্যাকোয়াস ফেজে আছে। দেখো স্টেপ 1 হচ্ছে H2O82- iron 2+, regenerated, thereby iron 2+ is a homogeneous catalyst, correct? অথবা যদি স্টেপ 1টাকে তুমি স্টেপ 2 কে স্টেপ 1 বানাও আর স্টেপ 1 কে যদি স্টেপ 2 বানাও তাহলে কি হবে দেখো এই রিঅ্যাকশনটা আগে চলে যাইতেছে, তখন আয়রন 3+টা ইজ এ রিঅ্যাক্ট্যান্ট এন্ড আয়রন 3+ ইজ এ প্রোডাক্ট। তো আয়রন 3+ তখন ক্যাটালিস্ট হয়ে যাবে, বুঝা যায়? Yes, sir. Yes, sir. তাহলে Fe2+ or Fe3+ both can be used as homogeneous catalyst. লার্নিং টিপস এখন পড়ো না, আরো পরে পড়ো। ই নট ভ্যালু এভাবে বুঝবা না তোমরা, ফিজিক্সে বুঝতে পারো, আমরা এখনো ই নট ভ্যালু তোমাদের পড়াইনি। আচ্ছা এখন চলে যাই হেটারোজেনাস ক্যাটালিস্ট। সো এগুলা জাস্ট এক্সাম্পল গুলা খেয়াল করো,
এক্সাম্পল এগুলো মেমোরাইজ করতে হবে না, কিছুই করা লাগবে না, জাস্ট খেয়াল রাখার চেষ্টা করো যে বুঝো কিনা তুমি হোমোজেনাস ক্যাটালিস্টটা কি জিনিস। Heterogeneous catalyst যেটা বলছি, আর heterogeneous catalyst is in a different phase to that of the reactant. Two important uses of heterogeneous catalyst in industry are vanadium pentoxide, যখন আমরা হচ্ছে কন্টাক্ট প্রসেসে সালফিউরিক অ্যাসিড ফর্ম করাই। Two important uses of heterogeneous catalyst in industry is Haber process, যেটা আমি অলরেডি এক্সাম্পল বলছি। অ্যামোনিয়া ম্যানুফ্যাকচারে আয়রন মেটাল ইউজ করি, আর কন্টাক্ট প্রসেসে ভ্যানাডিয়াম পেন্টাঅক্সাইড, যেটা ভ্যানাডিয়াম 5 অক্সাইড, এটা আমরা ইউজ করি। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখা দরকার, এটা হচ্ছে ক্যাটালিস্ট গুলো সবগুলা ট্রানজিশন মেটাল হবে সব সময়। Only transition metals can act as catalyst. কেন এটা আমরা বলবো, ট্রানজিশন মেটালের ডিসকাশন আছে ইউনিট 5 এ, তখন আমরা বলবো। বাট এটা একটু খেয়াল রাখো যে ট্রানজিশন মেটাল গুলা ছাড়া অন্য কেউ ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয় না ইন আ কেমিক্যাল রিঅ্যাকশন। তাহলে এগুলা হেটারোজেনাস ক্যাটালিস্ট, চলো দেখি কি অবস্থা ওদের। এই দেখো, নাইট্রোজেন হাইড্রোজেন দুইটাই গ্যাস, অ্যামোনিয়া ফর্ম করছে। আয়রন মেটাল ইজ এ ক্যাটালিস্ট হিয়ার, Fe. Iron is able to act as a catalyst because it can form an interstitial hydride with hydrogen molecules. In this hydride, hydrogen atoms are held in spaces between the metal ions in the lattice. The atoms are then able to react with nitrogen molecules that are adsorbed, not absorbed, adsorbed. মানে কি এটা স্যার? আসতেছি, onto the metal surface nearby. These are there are 3 stages in catalysis involves surface adsorption. তাহলে এই যে হেটারোজেনাস ক্যাটালিস্টের মেকানিজম পড়তেছি আমরা এখন, এটা মেকানিজমের নাম কি? সারফেস অ্যাডসরপশন। নো, নট অনলি অ্যাডসরপশন, এই মেকানিজমটার নাম, যে কোনো হেটারোজেনাস ক্যাটালিস্ট এই মেকানিজমে কাজ করবে, কি? সারফেস অ্যাডসরপশন। আর তুমি যত হেটারোজেনাস ক্যাটালিস্ট পাবা, মোস্টলি ওদেরকে পাবা রিঅ্যাকট্যান্ট স্পিসিস গুলা গ্যাসিয়াস স্টেটে আছে, আর তোমার ক্যাটালিস্টটা আছে হচ্ছে সলিড স্টেটে। এবং যদি ব্যাপারটা এরকমই হয়, আমি যেটা বললাম, যেটা মোস্ট অফ দ্য কেসেসে এটাই হয়, এই ক্যাটালিস্ট গুলা কাজ করে হচ্ছে সারফেস অ্যাডসরপশন এই স্টাইলে। আচ্ছা, এখন অ্যাডসরপশন কি জিনিস? টিস্যু পেপারে ময়েশ্চার অর ডিউ অ্যাবজর্ব হয়, অ্যাবজর্ব, ABSORB। আর ঘাসের মধ্যে ডিউ হচ্ছে অ্যাডজর্ব হয়, ADSORB। বুঝা যায়? কচু পাতা আমরা বলি, ওই যে বাংলায় তোমাদের আছে, এই বিভিন্ন তোমার কথা আছে, এই প্রচলিত কথা, এটা হচ্ছে কচু পাতার পানি বলে। কচু পাতার পানি মানে কি? যেটা থাকে না, পড়ে যায়। সো ডিউ কি হয় এই গ্রাসের মধ্যে, তারপর এই কচু পাতার মধ্যে ডিউ হচ্ছে থাকে। তো এই যে ডিউটা যেভাবে থাকে, ইট ইজ নট অ্যাবজর্ব, ইট ইজ অ্যাডজর্ব অন দ্যাট লিফ। মানে সারফেসে স্টিক করে থাকে, সারফেসে স্টিক করে থাকা, এটা হচ্ছে অ্যাডজর্ব। ভালো করে খেয়াল করো। আর অ্যাবজর্ব হচ্ছে এই টিস্যু পেপারে তোমার ময়েশ্চার পানি অ্যাবজর্ব করে ফেলা যায়, তো এটাকে আমরা অ্যাবজর্ব বলি। স্পঞ্জ হচ্ছে অ্যাবজর্ব করে, টিস্যু পেপার অ্যাবজর্ব করে। সো আমরা যে পয়েন্টটা বলতেছি, ইটস নট অ্যাবজর্পশন, ইট ইজ অ্যাডসরপশন। কি হয় দেখো, 3টা স্টেপ। নাম্বার 1, the reactants are first adsorbed on the surface of the catalyst. ক্যাটালিস্টের যে সারফেস আছে, এর জন্য তোমাদের খেয়াল আছে কিনা, আমরা বলছিলাম যে তোমাদের থেকে বাঁচার জন্য, অ্যাসিড রেইন থেকে বাঁচার জন্য আমরা হচ্ছে গাড়ির মধ্যে ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করি। খেয়াল আছে? Yes, sir. গাড়ির মধ্যে আমরা ক্যাটালাইটিক কনভার্টার ইউজ করি। দেখো, ক্যাটালাইটিক কনভার্টার গুলার হানিকম স্ট্রাকচার ছিল, খেয়াল আছে? Yes, sir. টু ইনক্রিজ হোয়াট? হানিকম স্ট্রাকচার, যদি হানিকম সারফেস এরিয়া, ভেরি গুড, সারফেস এরিয়া। হ্যাঁ, সো আমি কি, আমার প্রসেসটার নাম কি? এই ইয়েগুলা ক্যাটালিস্ট গুলা কিভাবে কাজ করে? সারফেস অ্যাডসরপশন।
তাহলে ওর যদি সারফেস এরিয়া বড় না হয় তাহলে ও অ্যাবজর্ব করতে পারবে না ম্যাক্সিমাম রিঅ্যাক্ট্যান্টকে। এর জন্য আমরা হানিকম স্ট্রাকচার করে ওর সারফেস এরিয়া বাড়াইছি। এবার আমরা ওরে অ্যাবজর্ব করাবো কিভাবে? The reactants are first adsorbed onto the surface of the catalyst. ক্যাটালিস্টের সারফেসে ওরা জাস্ট অ্যাবজর্ব হবে কিভাবে? যেভাবে ডিউ অ্যাবজর্ব হয় অন গ্রাস, লাগা থাকবে। এরপর নাম্বার 2 রিঅ্যাকশন হবে কিভাবে? The reactant molecules are held in positions that enable them to react together, মানে so that এই অ্যাবজর্ব হওয়ার পর রিঅ্যাকট্যান্ট পার্টিকেলস গুলা ওদের সাথে যাতে ম্যাক্সিমাম কলিশন করতে পারে এরকম একটা অবস্থাতে ওদেরকে আমরা ওদেরকে ক্যাটালিস্টে অ্যাবজর্ব করে রাখবে। আমি কি বুঝাতে পারতেছি? এমন ভাবে ওদেরকে ধরবে যাতে ওদের কলিশনটা ম্যাক্সিমাম হয়, ওদের কারেক্ট ওরিয়েন্টেশন যাতে থাকে। বুঝা যায়? Yes, sir. মানে তুমি জি, দেখো স্যার। তোমরা অনেক সময় এই যে সে ফর এক্সাম্পল তোমরা ব্লক গেম যখন খেলছো তখন তোমরা ক্যাটালিস্ট হিসেবে কাজ করছো। যে খেলছে সে ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে। কি করছে? সে ব্লকগুলার ওরিয়েন্টেশনকে এমন ভাবে সাজায় দিছে যাতে ব্লকগুলা যেভাবে সাজানো দরকার ঠিক ওইভাবে হয়ে যাইতেছে। এখানে কি তুমি কি করছো? ইউ জাস্ট অ্যাবজর্ব দ্য ব্লকস অন ইওর হ্যান্ড এন্ড দেয়ারবাই তুমি হচ্ছে ফোর্স অ্যাপ্লাই করছো, এনার্জি বাইরে থেকে অ্যাপ্লাই করছো, সো দ্যাট ওরা একজন আরেকজনের মধ্যে সুন্দর করে কোলাইড করে, এমন ভাবে কোলাইড করে যাতে নিউ একটা প্রোডাক্ট ফর্ম হয়। অনেকটা এই স্টাইলটা হচ্ছে এরকম। ক্যাটালিস্ট ওদেরকে আগে ধরে, তুমি যেভাবে তোমার ব্লক গুলাকে ধরো বিফোর ইউ প্লে, এরপর রিয়াকশন করো, মানে হচ্ছে তুমি তোমার এনার্জি অ্যাপ্লাই করে ওদেরকে একটা আরেকটার সাথে করে অ্যাড করো, লাগাও। এরপর হচ্ছে ডিসঅর্পশন, তুমি তোমার হাতকে সরায় নাও। দ্য প্রোডাক্ট মলিকিউলস লিভ দ্য সারফেস, তাহলে তুমি হচ্ছে তোমার হাতকে সরায় নাও বা প্রোডাক্ট গুলাকে তুমি রাইখা দাও, সো দ্যাট অন্য কেউ এসে দেখে যে তোমার ব্লক গেম বা তুমি যে স্ট্রাকচারটা তৈরি করতে চাইছো এটা হয়ে গেছে। সো এটা অনেকটা, সিন্স ইট ইজ আ হাইপোথেটিক্যাল অ্যানালাইসিস যে কিভাবে ক্যাটালিস্ট কাজ করে, এটা আমরা একটু আমাদের গল্পের মতো করে বুঝতে চাই। যে ক্যাটালিস্টটা ফার্স্টে তোমার রিঅ্যাকট্যান্ট পার্টিকেল গুলোকে অ্যাবজর্ব করবে, then the reactant molecules are held in a position so that they have maximum collision in correct orientation. এই কথাটা এখানে লিখে নিতে পারো, এখানে একটা ব্র্যাকেট দিয়ে এই জায়গাটাতে লিখে নিতে পারো। held in position মানে কি? they will have maximum collision in correct orientation so that there can be more frequent successful collision. After the reaction has been done, product is formed. এখন হচ্ছে ক্যাটালিস্টটা ওকে এই প্রোডাক্টটাকে রিলিজ করে দিবে, মানে প্রোডাক্টটা ফর্ম করবে। মেশিনগুলো যেভাবে কাজ করে, ধরো তুমি একটা মেশিনের মধ্যে র ম্যাটেরিয়াল দিয়ে দিলা, পুরো মেশিনটা কাজ করবে অ্যাজ ক্যাটালিস্ট। তাইলে ওদেরকে একটার পর একটা স্টেপ বাই স্টেপ ওরা একটার সাথে আরেকটাকে এমন ভাবে মিক্স করবে, করবে যাতে করে আলটিমেটলি প্রোডাক্টটা ফর্ম হয়। আফটার প্রোডাক্ট ইজ ফর্ম, ওরা প্যাকেট করে প্রোডাক্টটাকে মেশিন থেকে রিলিজ করে দেয়। ধরো সে ফর এক্সাম্পল চানাচুর তৈরির মেশিন, হ্যাঁ, চানাচুর তৈরি করতেছে, কি করতেছে? র ম্যাটেরিয়াল দিচ্ছে এক সাইড থেকে, মেশিনটা হচ্ছে ওদেরকে মিক্স করছে, গ্রিন করছে, এরপর হচ্ছে যেভাবে যেভাবে করে একটার পর আরেকটা স্টেপ কমপ্লিট করা দরকার ওগুলাকে করছে, এগুলো হচ্ছে রিঅ্যাকশন। এরপর প্যাকেট করে ডিসঅলভ করে দিছে, মানে প্রোডাক্ট হিসাবে বের করে দিছে। ক্যাটালিস্টের মতো ইনটেক্ট রয়ে গেছে, ডিসঅর্পশন। বুঝছো? জি স্যার। So this is analogy for surface adsorption. আমি বুঝাইলাম adsorption, reaction, desorption, এই তিনটা স্টেপ মনে রাখতে হবে, if required মুখস্থ করা হবে। স্যার ওই যে রিঅ্যাকশনের লাস্টে কি বললে? ম্যাক্সিমাম কলিশন ইন কারেক্ট ওরিয়েন্টেশন। Maximum collision, so এই যে the reactant molecules are held in position so that they have maximum collisions in correct orientation. জি স্যার। or লিখতে পারো maximum successful collision in correct orientation, এটাও লিখতে পারো, তোমার ইচ্ছা। তারপরে কি লাস্ট বলে দেই, অটো ক্যাটালাইসিস, এগুলা তোমার ডিড ইউ নো এগুলা তুমি পড়ে নিতে পারো। অক্সিডেশন অফ ইথেন ডায়োইক অ্যাসিড বাই ম্যাঙ্গানিজ 7 আয়ন,
দেখো অটোক্যাটালাইসিস কি জিনিস খুব ভালো করে খেয়াল করবে, এটা আসে এক্সামে, খুবই আসে। দেখো এই রিঅ্যাকশনের গ্রাফটা দেখো, এই রিঅ্যাকশনের কনসেন্ট্রেশন প্রথমে ফ্ল্যাট ছিল, যখন রিঅ্যাকশন স্টার্ট হয়েছে কনসেন্ট্রেশন অফ রিঅ্যাকটেন্ট ফ্ল্যাট ছিল, রেট অফ রিঅ্যাকশন ইজ ভেরি স্লো। হঠাৎ করে রিঅ্যাকশনের রেটটা র্যাপিডলি ইনক্রিজ করছে, এরপর আস্তে আস্তে রিঅ্যাকশনটা কমপ্লিট হচ্ছে, ইভেন্চুয়ালি স্টপস। কেন? এই গ্রাফ যদি কোনো ইয়ের দেখো, এটা তুমি বলতে পারবো না এটা ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, এটা থার্ড অর্ডার, কিছুই বলতে পারবো না, পারবা? এবং এই রিঅ্যাকশনে তুমি কোনো ক্যাটালাইসিসও ইউজ করো নাই, তাহলে ঘটনাটা কি হয়েছে? দেখো এই রিঅ্যাকশনের প্রথমে রিঅ্যাকটেন্ট গুলো রিঅ্যাক্ট করতেছিল, এই যে এটা দেখো, এই যে এই রিঅ্যাকশনের গ্রাফ, এটা রিঅ্যাকশন গুলো রিঅ্যাক্ট করতেছে। রিঅ্যাকশনের স্টার্টিং এ কোনো ম্যাঙ্গানিজ আয়ন ছিল না, বাট ম্যাঙ্গানিজ আয়ন অ্যাজ প্রোডাক্ট ফর্ম হয়েছে। আমরা বলছি ট্রানজিশন মেটাল আয়ন গুলো ক্যাটালিস্ট হিসেবে কাজ করতে পারে। গ্রাফটা দেখে আমরা বুঝলাম সিন্স আফটার স্টার্টিং দ্য রিঅ্যাকশন ওয়াজ স্লো ইনিশিয়ালি, এরপর রিঅ্যাকশন হঠাৎ করে ফাস্ট হয়ে গেছে। কেন ফাস্ট হয়েছে? বিকজ এই যে ম্যাঙ্গানিজ আয়ন যেটা প্রডিউস হয়েছে, ইট অ্যাক্টস অ্যাজ আ ক্যাটালিস্ট ফর দিস রিঅ্যাকশন। এই যে রিঅ্যাকশনে একটা প্রোডাক্ট ফর্ম হয়েছে, দ্যাট প্রোডাক্ট ইজ অ্যাক্টেড অ্যাজ ক্যাটালিস্ট ইন আ রিঅ্যাকশন। এই টাইপের রিঅ্যাকশন গুলোকে আমরা অটো ক্যাটালাইসিস রিঅ্যাকশন বলি। When a reaction product acts as a catalyst for the reaction. শেষ আমার পড়ানো। So sir, homework checkpoint. স্যার রিঅ্যাকশন প্রোডাক্ট মানে কি বোঝালো? এই যে রিঅ্যাকশনের প্রোডাক্টটা ম্যাঙ্গানিজ 2+, এটা ক্যাটালিস্ট হিসেবে কাজ তাহলে করে। রিঅ্যাকশনটা মানে রিঅ্যাকশনের মধ্যে MnO4 দেওয়া হয়েছে। রিঅ্যাকশন, এই রিঅ্যাকশন কি দেখতেছো না তুমি এখানে পারিয়া? এই রিঅ্যাকশনটা স্যার মানে দেখতেছো? রিঅ্যাকশনটা, জি স্যার। হ্যাঁ, এই ম্যাঙ্গানিজ 2+টা এই রিঅ্যাকট্যান্ট গুলো যখন কোলাইড করছে তখন ফর্ম হয়েছে না? ইয়েস স্যার। এই যে ম্যাঙ্গানিজ 2+ এর ফরমেশনটা প্রোডাক্টটা এই পর্যন্ত যখন একটা সার্টেন লেভেলে যখন বাড়ছে, তখন এই ম্যাঙ্গানিজ 2+টা ক্যাটালিস্ট হিসেবে কাজ করা শুরু করছে। এই যে এই পর্যন্ত ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে ম্যাঙ্গানিজ 2+টা, মানে প্রোডাক্টটি সেলফ ক্যাটালাইজিং। প্রোডাক্ট যেটা ফর্ম হয়েছে, তোমার বাইরে থেকে ক্যাটালিস্ট ইউজ করা লাগে নাই, প্রোডাক্ট যেটা ফর্ম হয়েছে এইটাই ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে এই রিঅ্যাকশনে। জি স্যার। and manganese 2+ এর concentration তো কমবে না, কারণ কি catalyst will not be used up in the reaction, just Yes, it will change the reaction pathway. এই manganese 2+ টা এটা অটো ক্যাটালিস্ট হিসেবে কাজ করছে এখানে। এর জন্য আমরা বলছি অটো ক্যাটালাইসিস is a reaction where reaction product will act as a catalyst for the reaction. আর এই গ্রাফটা ইম্পর্টেন্ট। এই গ্রাফটা তোমাকে যদি দিয়ে বলি যে এটা কি টাইপের রিঅ্যাকশন, তুমি বললা ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, জিরো অর্ডার, সব মিথ্যা কথা। ইট ইজ আ রিঅ্যাকশন উইথ আ অটো ক্যাটালিস্ট প্রেজেন্ট। এটার প্রোডাক্টটা ক্যাটালিস্ট হিসেবে ইউজ হয়েছে। সো দিস ইজ দ্য এন্ড অফ ইউর ডিসকাশন টুডে। এই চেক পয়েন্ট পর্যন্ত কমপ্লিট করবা, রিডিং পড়বা চ্যাপ্টার ইফেক্ট অফ টেম্পারেচার অন রেট কনস্ট্যান্ট। উইল স্টার্ট ইন দ্য নেক্সট ক্লাস ইনশাআল্লাহ। বাই ফর টুডে। So sir, checkpoint homework. হ্যাঁ বলো। Homework কি? এই যে চেক পয়েন্ট 1, 2 থেকে শুরু করে আগে যা ছিল সব যদি শেষ করা না থাকে শেষ করবা, ওটা সাবমিট করবা। ওকে, ঠিক আছে, একটু সিনসিয়ারলি পড়ো কিন্তু, বুঝছো? এটু কিন্তু নাইলে প্যারা দিবে, বলে দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। thank you sir, bye bye sir. থ্যাংক ইউ। জি জি।